শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার ফাঁসির আদেশ, রায় সন্তুষ্ট পরিবার ও রাষ্ট্রপক্ষ, দ্রুত বাস্তবায়নের দাবি। রামিসা হত্যার রায় 3 মাসের মধ্যে কার্যকর সম্ভব, প্রয়োজনীয় সহায়তা করবে সরকার, অগ্রাধিকার পাবে ডেথ রেফারেন্স শুনানি। ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় অগ্রযাত্রা রুখতে পারবে না কেউ, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু, দুর্গম এলাকায় বিদ্যুতায়ন হবে সোলারে, গণমাধ্যম ভুল অপতথ্য শনাক্তে কাজ চলছে। এবং হাম উপসর্গে আরও 7 শিশু মৃত্যু, নতুন রোগে 1287 জন, সংক্রমণ রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হয় তাদের। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে রামিসার পরিবার। এই রায়ের মধ্য দিয়ে মাত্র 6 কার্যদিবসে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে নজির সৃষ্টি করেছে আদালত। সকাল 8টা, প্রতিদিনের মতো খুলেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে এ দিনটি আদালত ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। সকাল 8:30টার দিকে কাশেমপুর কারাগার থেকে আনা হয় পল্লবী শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্নাকে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় তাকে। এর ঠিক 20 মিনিট পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে। মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ পরিবারের সদস্যরা। বিচারক মাসরুর সালেকিন 35 মিনিট ধরে রামিসা হত্যা মামলার রায় পড়েন। রায়ে ধর্ষণ ও হত্যা প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। নৃশংস ঘটনার মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটির রায় সম্পন্ন হয়। অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামির সহযোগীকেও সমান অপরাধে দণ্ডিত করায় আদালত দৃষ্টান্ত নজির করেছে। আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে মানে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। এদিকে মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে রামিসার পরিবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। অবশ্যই আমি আমার মেয়ের বিচারের দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই। এখন আমরা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারকে আবেদন জানাচ্ছি। রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে বলে জানান ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ফুটফুটে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। তবে মাত্র 6 কার্যদিবসে এই বিচার সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। এই দ্রুত বিচারে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করাও সম্ভব হবে। এদিকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে পুলিশকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট্ট রামিসার উপর নির্মমতা যখন মেনে নিতে পারছে না দেশের মানুষ, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিচার বিভাগ। মাত্র 6 কার্যদিবসে সম্পন্ন হয়েছে রামিসা হত্যাকাণ্ডের বিচার। ঐতিহাসিক এ বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। আশা প্রকাশ করেছেন 3 মাসের মধ্যে এ রায় কার্যকর সম্ভব হবে। আমরা রামিসার মতো এরকম
বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আগামী রোববার থেকেই এ বেঞ্চের কার্যক্রম শুরু হবে। এই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে রামিসার ডেথ রেফারেন্স। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসুখা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকরী করতে হবে। শিশু রামিসা আর কখনোই ফিরবে না তার মায়ের কোলে। তবে দ্রুত বিচার ও রায় কার্যকরের উদ্যোগ কিছুটা হলেও শান্তি দেবে তার পরিবারকে, মনে করছেন সংশ্লিষ্টরা। আর কার্যকর না করলে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সবার সহযোগিতা আশা করে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শুধু সনদ নয়, দক্ষ মানব সম্পদ তৈরি করবে এবং জাতীয় সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রবিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। পরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। উচ্চশিক্ষার সংকট সমাধানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে সরকার প্রধান তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জানান সরকার প্রধান। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, ১.৫ দশকের শাসন শোষণ শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিনই বিদ্যুৎ পরিস্থিতি, অপতথ্য মোকাবেলা এবং আলোচিত শিশু রামিসা হত্যা মামলার বিচার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সরকারের মন্ত্রীরা। এর আগে কার্যোপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে রোববার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে দেয়া হবে বিএনপির বর্তমান সরকারের প্রথম বাজেট। অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন এবং প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে দেশের বিদ্যুৎ পরিস্থিতি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে বিদ্যুতের ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, দেশের কোথাও 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। এই অভিযোগ মানতে নারাজ বিদ্যুৎ মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। নোয়াখালীর 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ভুল তথ্য ও অপতথ্য শনাক্তে সরকারের কার্যক্রম চলমান রয়েছে। মনিটরিং করে তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে। আলোচিত রামিসা হত্যা মামলার বিচার নিয়ে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই মামলার রায় কার্যকর হলে বিচার প্রার্থীদের প্রত্যাশা পূরণ হবে। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। এর আগে কার্যোপদেষ্টা কমিটির সভায় রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবার বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর শততম দিন পার করল বিএনপি সরকার। এই 100 দিনে সরকারের ভূমিকা আশা জাগানিয়া হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ক্ষমতাসীন দল পেছনে হাঁটছে বলেও মনে করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দুদক, মানবাধিকার ও তথ্য কমিশন গঠনে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। প্রধানমন্ত্রী রূপে চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে 3 মাস অতিক্রম করেছে সরকার। শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যবেক্ষণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করল দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি। বাতিল করা, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, বর্তমান সরকারের বেশ কিছু ইতিবাচক দিকের পাশাপাশি কার্যকর সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়নি। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না করা, সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধনের বিষয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট হয়নি। সরকার গঠনের প্রথম যে 100 দিন, সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে সরকারের কিছু কার্যকর উদ্যোগ জনমনের প্রত্যাশার সৃষ্টি করেছে। অন্যদিকে সরকারের বেশ কিছু পদক্ষেপ, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের বেশ কিছু বক্তব্য এবং কর্মকাণ্ড বিএনপির রাষ্ট্র মেরামতের যে 31 দফা এবং নির্বাচনী ইশতেহার অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ বলে আমরা মনে করি। পাশাপাশি দেশের সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী সংস্থা দুদকের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। যাচাই বাছাইয়ের নামে স্থগিত করার মাধ্যমে কার্যত যেটা হয়েছে, ক্ষমতাসীন দল বিএনপি সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা একদিক থেকে, অন্যদিক থেকে মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিছনে হাঁটছে বলে আমরা মনে করছি। অন্তর্বর্তী সরকারের তুলনায় মবের প্রভাব কমলেও মব সহ এই 3 মাসে ধর্মান্ধব গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার ব্যর্থ বলেও মনে করছে টিআইবি। আমরা সেটা প্রকাশ করেছি। তবু ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ।
সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ বা পুশিং সমস্যা সমাধানে রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার তাগিদ ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্তের। বলেন, চুপ করে বসে না থেকে দুদেশের সরকারের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। দেশ টিভির সঙ্গে সাক্ষাৎকারে এমন কথাই বলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি অধ্যাপক শ্রী রাধা দত্ত। মুক্তা মাহমুদের বিশেষ রিপোর্ট। প্রতিদিনই বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশিনের মতো ঘটনা ঘটছে। অবৈধভাবে পুশিন বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। দফায় দফায় বৈঠক করেছে বিএসএফ, বিজিবি, কিন্তু কোনো কিছুতেই পুশিন বন্ধ হচ্ছে না, বরং গেল কয়েক দিন সীমান্তে বেড়েছে উত্তেজনা। সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিন করবেন না। বিষয়টি নিয়ে কথা হয় ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্তের সঙ্গে। তিনি বলেন, চুপ থাকার সময় শেষ। উভয় পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার তাগিদ দেন তিনি। ওয়েস্ট বেঙ্গল এরকম একটা স্টেপ নেবে, সেটা মানে হয়তো তারা অনেকভাবে এটা নিয়ে আলোচনা করছিল, ইলেকশন ক্যাম্পেইনেও অনেকবার বলেছে যে এই সাবজেক্টে কতদিন ধরে আমরা চুপ করে বসে থাকবো। বা একটা ইন্ডিয়ান পজিশনটা এক্সট্রিম, বাংলাদেশের পজিশনটা চিরকাল এক্সট্রিম। সেই যে ডিনায়ালটা ছিল, সেই জায়গাটার এখন মাঝামাঝি জায়গায় এসে আমাদের একটা ডিসকাশনের জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে। ডেটা স্ট্যাটিস্টিক্সের একটা আলাদা জায়গা আছে নিশ্চয়, কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে সেটা একেবারেই আমি সমর্থন দিচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সাবজেক্টটা নিয়ে কথা বলে একটা কোথাও যেটা একটা রেজলিউশনের দরকার, সেটা আমি বিশ্বাস করি। সমস্যার সমাধানে রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্যোগের কথাও বলেন শ্রী রাধা। এরকম ভাবে চলতে পারে না, কোথাও তো গিয়ে একটা দাঁড়াতে হবে না, যেটা আমরা দুদিকে দেখছি। সিকিউরিটি ফোর্সের একটা বাংলাদেশের থেকে একটা সার্টেন পজিশন নিয়েছে, আমাদের এখান থেকে সার্টেন পজিশন নিয়েছে। সো আমি আশা করছি দ্যাট পলিটিক্যালি এটা দেখুন, এটা মানে একটা খুব ডিপ্লোম্যাটিক পলিটিক্যাল জায়গায় জিনিসটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আর সেইভাবেই রেজলিউশন হবে। সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশ ইন বা পুশব্যাকের বিষয়টি মানবাধিকারের চরম লঙ্ঘন জানিয়ে ভারতের এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, সাধারণ মানুষ যেন হেনস্থার শিকার না হয়, এজন্য সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনায় বসতে হবে ঢাকা, দিল্লিকে। তো তাদেরকে এরকম জোর করে ধাক্কা দিয়ে দিয়ে ক্রস করে দেওয়া বর্ডারের, সেটা নিশ্চয়ই আমরা ভালো কেউ সেটাতে মানে সাপোর্ট দিচ্ছি না। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এই সাবজেক্টটা কতদিন ধরে আমরা লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেশজুড়ে গত 24 ঘন্টায় হামের উপর স্বর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময় নতুন করে 1287 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15ই মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 620 জনের মৃত্যু হয়েছে। ঢাকার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে নিহত শিশুদের পরিবারের আলোচনায় যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনজীবী শিশির মনির। জানান, আগের ঘোষিত সুযোগ সুবিধাগুলি বহাল থাকবে। এর সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে 80 লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত হয়েছে। কোরবানির ঈদের আগের দিন ভোরে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নতুন করে কক্সবাজারে বিপুল পরিমাণ মূল্যবান জমি এবং উত্তরা বনানীর মতো অভিজাত ক্লাবে সদস্যপদ থাকার তথ্য পেয়েছে দুদক। এসব সম্পদ সংস্থাটির আবেদনে জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি আত্মসাতের অভিযোগে NAH স্পিনিং মিলের এমডিকে তলব করেছে সংস্থাটি। বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ব্যয়বহুল এসব ক্লাবে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
হারুনুর রশিদের বিরুদ্ধে 17.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে 17.51 লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্ত চলাকালীন সময়ে যাতে হস্তান্তর না হয়, বিক্রি না হয়, সেই উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে NAH স্পিনিং মিলের MD আবুল হোসেনকে আগামী 14 জুন তলব করেছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে MAH স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী 14/6 তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদক মামলার আসামি সাবেক IGP নূর মোহাম্মদের সম্পদের খোঁজ বের করতে গণপূর্ত অধিদপ্তরে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কর্মকর্তা পেয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এবার IDLC বাণিজ্য বার্তা। দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সংস্থাটির সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম 165 টাকা 88 পয়সা থেকে কমিয়ে 150 টাকা 21 পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম কমানো হয়েছে 15 টাকা 67 পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে লিটারে $0.0823 থেকে কমিয়ে $0.9808 করা হয়েছে, যা রাত 12টার পর থেকে কার্যকর হবে। ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছে একটি চক্র। রাজধানী থেকে 9 ডাকাত সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। সংস্থাটির দাবি, ওয়ারিতে এক ব্যবসায়ীর থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা তদন্তে নেমে এই আন্তঃজেলা ডাকাত চক্রের সন্ধান পান তারা। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রয়েছে ডাকাতির একাধিক মামলা। 27 মে রাত 10টা ওয়ারির রথখোলা সড়ক দিয়ে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। মামলার হুমকি দিয়ে 57 ভরি স্বর্ণ ও 1,47,000 টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। সিসি ফুটেজে মিলেছে সেই দৃশ্য। এ ঘটনায় ওয়ারি থানায় মামলা হলে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ছিনতাইয়ে সরাসরি জড়িত আন্তঃজেলা ডাকাত চক্র। রামকৃষ্ণ মিশন রোডের মোড় থেকে গ্রেপ্তার করা হয় 6 জনকে। তাদের দেয়া তথ্যে কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার করে পুলিশ। আসলে এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 57 ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং 1,47,000 টাকা, তার পরিবর্তে আমরা 17 ভরি স্বর্ণ, গলিত স্বর্ণ, এটি গলিত স্বর্ণ এবং 6,80,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল এবং তার এটা যে বললাম সংঘবদ্ধ একটি দল। তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল। বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। প্রায় একই ধারায় মামলা রয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন